সাম্প্রতিক সময়ে ঈদকে কেন্দ্র করে আমরা দেখছি এক শ্রেণীর দুষ্কৃতিকারী ছিনতাইকারী চক্র বা মোবাইল চোরাকারবারি চক্র তারা তাদের যে বিভিন্ন চুরি ছিনতাই এই ধরনের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, যেখানে আমরা দেখেছি বিভিন্ন জনসমাগম স্থান বা মার্কেটের সামনে বিভিন্ন স্থানে প্রায়শই আমাদের দেশের সম্মানিত নাগরিক তাদের মোবাইল ফোন ছিনতাই হচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে মার্কেটের ভিতরে বা বাহিরে মোবাইল ফোন চুরির মতো ঘটনা ঘটছে। যেখানে পরবর্তীতে আমরা যখন অভিযোগ পাই তখন দেখা যায় যে এই ফোনগুলো, এই মোবাইল ফোন যে চোরাকারবারি চক্র বা ছিনতাইকারী চক্র, তারা চুরি করার পরে খুব অল্প সময়ের ভিতরে, কোনো কোনো ক্ষেত্রে 4-5 সেকেন্ডের ভিতরে তারা এই স্মার্টফোনগুলোর আইএমইআই তারা পরিবর্তন করে ফেলছে, যার কারণে পরবর্তীতে অভিযোগ পাওয়ার পরেও ভুক্তভোগীর সেই মোবাইল ফোন উদ্ধার করা ডিফিকাল্ট হয়ে যায়। এই যে সিন্ডিকেট বা চক্র, চোরাকারবারি চক্র, তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কাজ করে থাকে এবং ঢাকা শহরে বিভিন্ন স্থানে তাদের সিন্ডিকেটের লোকজন এইভাবে মোবাইল চুরি বা ছিনতাই করে এই সিন্ডিকেটের বিভিন্ন ব্যক্তিদের কাছে বিক্রি করা, পরবর্তীতে হাত বদল হয়ে পুনরায় আমাদের সম্মানিত নাগরিকদের কাছে আসা, এইভাবেই মূলত এই সিন্ডিকেট কাজ করে যাচ্ছে। র্যাব ফোর্সেস ইতিপূর্বে গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে এরকম অবৈধ মোবাইল ফোন চুরি ও ছিনতাই করার পর যারা চোরাকারবারি করে এই চক্রের বেশ কয়েকজনকে আমরা আটক করেছি এবং বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। মূলত এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে র্যাব 3-এর আভিযানিক দল মূলত 4টি ভাগে বিভক্ত হয়ে রাজধানী এবং আশেপাশে 4টি এলাকায়, অর্থাৎ খিলগাঁও, মোহাম্মদপুর, গুলিস্তান এবং সোনারগাঁ, এই 4টি এলাকায় গতকালকে অভিযান পরিচালনা করে ও অভিযান পরিচালনা করে এই মোবাইল চুরি করা বা ছিনতাই করে পরবর্তীতে যে চোরাকারবারি যারা করছে এই চক্রের 20 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি, যেখানে আমরা প্রায় 900 বিভিন্ন স্মার্টফোন এবং বাটন ফোন আমরা তাদের কাছ থেকে জব্দ করতে সক্ষম হই এবং খুব অল্প সময়ে মোবাইল ফোনে আইএমইআই পরিবর্তন করার জন্য যে তারা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে বা সফটওয়্যার ব্যবহার করে সেগুলো আমরা আটক করতে সক্ষম হই। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে তারা মূলত গত 5-6 বছর যাবৎ এই মোবাইল চুরি বা চোরাকারবারির সাথে তারা জড়িত এবং তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তারা এই কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা যাদেরকে আটক করেছি এদের মধ্যে থেকে কয়েকজন নিজেরা মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে, পাশাপাশি তাদের চক্রের অন্যান্য সদস্য যারা বিভিন্ন জায়গা থেকে মোবাইল ফোন ছিনতাই করে বা চুরি করে তাদের কাছ থেকেও স্বল্প মূল্যে মোবাইল ফোনগুলো তারা ক্রয় করে নেয়। পরবর্তীতে এই চক্রের যারা অন্য সদস্য আছেন, অর্থাৎ যারা আইএমইআই পরিবর্তন করার এক্সপার্ট, দেলোয়ার এবং আবুল মাতব্বর নামে আমরা 2 জনকে আটক করেছি, যারা খুব অল্প সময়ে এই স্মার্টফোনগুলোর আইএমইআই পরিবর্তন করতে পারে, তাদের কাছে এই ফোনগুলো দেয়া হয়। পরবর্তীতে
আইএমইআই পরিবর্তন করার পর যেগুলো স্মার্টফোন বা ভালো ফোন, এই ফোনগুলো বিভিন্ন মার্কেটে যেখানে মোবাইল ফোন ঠিক করা হয় সেখানে 500 থেকে 20,000 টাকা মূল্যমানে বিক্রি করা হয়। আর যেই ফোনগুলো অবস্থা তুলনামূলক একটু খারাপ থাকে সেই ফোনগুলো আপনারা দেখেছেন বিভিন্ন মার্কেটের সামনে গুলিস্তান বা বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ টেবিলের উপরে করে মোবাইল ফোন বিক্রি করা হয়, সেই জায়গাতে এই ফোনগুলো তারা বিক্রি করে দেয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ধরা পড়বে না এই নিশ্চয়তা বিধানক্রমে এই ফোনগুলো পুনরায় আমাদের যারা সম্মানিত নাগরিক আছেন, যারা অল্প মূল্যে স্মার্টফোন ব্যবহার করতে চান, তাদের কাছে বিক্রি করা হয়। এখানে আমরা দেলোয়ারকে আটক করেছি, যে দেলোয়ার গুলিস্তান কেন্দ্রিক যে চক্র সেখানে সে অন্যতম হোতা, এবং তার কাছ থেকে আমরা প্রায় 300 স্মার্টফোন এবং প্রায় 180টি বাটন ফোন উদ্ধার করেছি। একইভাবে আরিফুল, যে চট্টগ্রাম সোনারগাঁ কেন্দ্রিক যে চক্র সেখানকার অন্যতম হোতা, এবং আবুল মাতব্বর, সে মোহাম্মদপুর, এবং ইমন সেই খিলগাঁও এলাকার মূলত এই মোবাইল চোরা কারবারি চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন তারা গত 5-6 বছরে প্রায় 20,000 মোবাইল ফোন এভাবে তারা বিভিন্নভাবে কখনো চুরি, কখনো ছিনতাই, অথবা কেউ তাদের কাছে বিক্রি করেছে। সেই মোবাইল ফোন তারা নিয়ে বিভিন্নভাবে অল্প সময় আইএমইআই পরিবর্তন করে পুনরায় আবার আমাদের সম্মানিত গ্রাহক যারা আছেন তাদের কাছে তারা বিভিন্ন মূল্যমানে, আমি আপনাদেরকে বলেছি 500 থেকে 20,000 টাকা পর্যন্ত দামে তারা বিক্রি করেছেন। এখানে একটি মজার বিষয় হচ্ছে যে আমরা যাদেরকে আটক করেছি 20 জন, এদের মধ্যে থেকে 3 জন ইতিপূর্বেও র্যাব কর্তৃক তারা আটক হয়েছিল এবং তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন। জামিনে বের হয়ে এসে তারা পুনরায় এই পুরাতন পেশা অর্থাৎ এই মোবাইল চুরি এবং চোরা কারবারির চক্রে তারা সংশ্লিষ্ট হয়। এছাড়াও এখানে গ্রেফতারকৃত দেলোয়ার, রাজু, জিহাদ সহ আরও 6 জন যারা ইতিপূর্বে পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছে বিভিন্ন অপরাধে, এবং পুনরায় তারা জেল থেকে বের হয়ে এই মোবাইল ফোন চোরা কারবারির সাথে তারা যুক্ত হয় এবং ছিনতাই পরবর্তী গ্রাহকদের কাছে মোবাইল ফোন তারা বিক্রি করছে। 5 বছর পরে না এই ধরনের অভিযান আমাদের নিয়মিত হচ্ছে, আমরা প্রায়শই এই ধরনের অভিযান পরিচালনা করছি। বাট আমি যেটা বলার চেষ্টা করেছি যে অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা আমাদের কাছে অভিযোগ করেন, জিডি করেন, তারা তাদের যে মোবাইল ফোন অর্থাৎ আইএমইআই নাম্বার সহ জিডি করেন, বাট অনেক ক্ষেত্রেই তার সেই সুনির্দিষ্ট আইএমইআই নাম্বারের ফোনটি আমরা উদ্ধার করতে পারি না। বিকজ এই যে মোবাইল চোরা কারবারি চক্র তারা খুব অল্প সময়, আমি যেটি বলেছি 5 থেকে 7 সেকেন্ড, এমনকি কেউ কেউ বলার চেষ্টা করেছে 3 সেকেন্ড, তারা আইএমইআই পরিবর্তন করতে সক্ষম। যখন তারা আইএমইআই পরিবর্তন করছে এবং যখন তারা পুনরায় কোনো গ্রাহকের কাছে বিক্রি করছে, তখন কিন্তু এটা ডিফিকাল্ট যে অ্যাকচুয়ালি আপনার ফোন যে আইএমইআই নাম্বারে ছিল সেই ফোনটি উদ্ধার করা। কারণ এই ফোনটিও দেখা গেল যেখানে মোবাইল ফোন ঠিক করা হয় সেই সকল দোকান থেকে বিক্রি হচ্ছে। আমাদের মতো কোনো গ্রাহক হয়তো অল্প মূল্যে স্মার্টফোন ক্রয় করার জন্য সেখান থেকে তারা ক্রয় করছেন। সো এটাই মূলত আমি বলার চেষ্টা করছি যে অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা আমাদের কাছে অভিযোগ করে, বাট তার সেই সুনির্দিষ্ট সেই ফোনটি আমরা গ্রাহকের কাছে দিতে পারি না। আর এই ধরনের অভিযান এটা আমাদের একটি চলমান প্রক্রিয়া, আমরা নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করছি, এর আগেও করেছি, যেখানে এই যে এরাই তো বললাম আমাদের কাছেই গ্রেফতার হয়েছিল এবং পুনরায় আমরা তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি। না, এটা তো বলা যাচ্ছে না, কারণ আমরা তো মূলত রাজধানী কেন্দ্রিক 4টি এলাকাতে আমরা অভিযান পরিচালনা করেছি। এর বাইরেও বিভিন্ন জায়গায় আমাদের অভিযোগ রয়েছে, এবং যেখানে মূল বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে আসলে, কারণ তাদের সাথে কথাবার্তায় আমরা যতটুকু জেনেছি যে তাদের এই মোবাইল ফোন চুরি করা বা ছিনতাই করার যে টেকনিক সেটাও কিন্তু বেশ অভিনব।
সো আমাদেরকেও একটু সতর্ক থাকতে হবে, কারণ যেহেতু ফোনটা নেয়ার পর তারা আসলে এখন একটি নতুন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে টোটাল আইএমইআই পরিবর্তন করে দিচ্ছে। সো ফোন হারিয়ে গেলে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পাওয়া খুব ডিফিকাল্ট। না দেখেন, শুধু যে মোবাইল ফোন চুরি ছিনতাই হচ্ছে তা না, এমনিতেও বিভিন্ন সময় ছিনতাই হচ্ছে, পাশাপাশি মোবাইল ফোন চুরি ছিনতাইটাও অনেক তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। বাট আমরা শিওর যে অনেক ক্ষেত্রে আমরা বিটিআরসি সহ আমরা যখন অনেক মোবাইল ফোন বিক্রির দোকানেও গিয়েছি বা মেরামতের দোকান, সেখানেও কিন্তু আমরা সঠিক কাগজ তাদের কাছ থেকে কিন্তু পাই না যে তারা যে ইম্পোর্ট করেছে বা তারা এনেছে। সো এখানে আমরা পাশাপাশি যারা অন্যান্য সংস্থা যাদের মূলত দায়িত্ব বিভিন্ন জায়গায় যে ডকুমেন্টেশন প্রপার রয়েছে কিনা, যে দোকানে মোবাইল ফোন বিক্রি হচ্ছে তাদের ডকুমেন্টেশন চেক করা। তো সামগ্রিকভাবে আমাদের যদি তৎপরতা বৃদ্ধি পায় বা অভিযান বৃদ্ধি পায়, সেক্ষেত্রে হয়তো চোরাই ফোন বিক্রির বা কেনা বেচার যে সেটি হয়তো তুলনামূলক হ্রাস পাবে। আমরা মিরপুরেও আমাদের কার্যক্রম চলমান আছে, সেখানেও কিন্তু এই ধরনের কার্যক্রম প্রায় হচ্ছে। মূলত মোহাম্মদপুর, গুলিস্তান, সোনারগাঁ এবং এই সকল এলাকাতেই অভিযানটা ছিল। সেখানে অন্যান্য জায়গায়ও হয়তো এই ধরনের চক্র রয়েছে। অবশ্যই এই ধরনের যারা মোবাইল চোরা কারবারের সাথে সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। আমাদের আসলে এই ধরনের অভিযানের সূত্রপাত হয় কিন্তু মূলত ছিনতাইকারীদের অভিযান বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে। মূলত আমরা এখানে গতকালকে আব্দুর রহমান, রবিন ভুইয়া এবং হাফিজ এই তিনজনকে আমরা পেয়েছি যারা মূলত মোবাইল ছিনতাইয়ের সাথে সারা সংশ্লিষ্ট ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদে যে তারা তাদের ছিনতাই মোবাইলগুলো কোথায় বিক্রি করে, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু মূলত আমাদের এই সারা রাতব্যাপী বড় অভিযান। তো মূলত এই ধরনের ক্ষেত্রে আমরা এরকমভাবেই মূলত অভিযান পরিচালনা করে থাকি। বাট মার্কেটগুলো বা বিভিন্ন যে মার্কেট প্লেসে যে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ছাড়াও স্থানীয় যে থানা রয়েছে, অনেক ক্ষেত্রে বিটিআরসিও আপনারা দেখেছেন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে, তারাও পরিচালনা করে। বাট আমাদের এই অভিযানটা ছিল কিন্তু একটি বা দুইটি ছিনতাইকারী চক্রকে আমরা যখন গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে আমরা আটক করতে সক্ষম হই, যারা মোবাইল ফোন ছিনতাই করে, তাদের তথ্য অনুযায়ী সার্বিকভাবেই মূলত আমাদের এই অভিযানটি ছিল। অ্যাকচুয়াল আইএমইআই কোনটা ছিল এটা বের করা খুব ডিফিকাল্ট। তাদেরকেও যদি বলি যে তুমি তো আইএমইআই পরিবর্তন করেছো, তো পুরাতন আইএমইআই এটা দেখাতে পারবে না, তো ডিফিকাল্ট। তো সেই হিসেবে অ্যাকচুয়ালি এটা যখন হারিয়েছে বা চুরি হয়েছে তখন আইএমইআই কী ছিল এটা পাওয়া খুব ডিফিকাল্ট। কারণ আমাদের সম্মানিত নাগরিক যারা জিডি করেন তারা তো অ্যাকচুয়ালি যে আইএমইআইটা থাকেন সেটি ধরেই তারা জিডি করেন। অবশ্যই এরা তো মূলত ওইখানেও এরা অনেক ক্ষেত্রে এলাকা পরিবর্তন করে, সে যে এলাকায় ছিনতাই করে বা সেই এলাকায় সে পরিচিত হয়ে গেলে সে পরিবর্তন করে আরেক এলাকায় চলে যায়। আমরা এখানে এরকমও পেয়েছি যে আগে মোহাম্মদপুর এলাকায় নিয়মিত মোবাইল ছিনতাই করতো, এখন সেই এলাকায় দুটি কারণ, একটি হলো যে অন্য একটি ছিনতাই গ্রুপ তার থেকে প্রভাবশালী হয়ে গেছে, সেই কারণেও সে লিফট করছে চলে গেছে, পাশাপাশি ওইখানে তাকে অনেকে চিনে ফেলছে, এই জন্য সে শিফট হয়ে গুলিস্তান চলে গিয়েছে। তো এই জিনিসটা তারা অনেক ক্ষেত্রে তারা তাদের স্থান পরিবর্তন করে। আচ্ছা, আরেকটা জিনিস জানার বিষয় সেটা হচ্ছে আমরা জানি যে আইএমইআই নাম্বার চেঞ্জ করে বিশেষ করে আইফোনগুলো তারা দেশের বাইরে পাঠিয়ে দেয়, এখন পার্শ্ববর্তী দেশে চলে যায়, এরকম একটা নেটওয়ার্ক একটা কাজ করে একটা জব। জি, এই বিষয়ে তাদের সাথে কোনো সংশ্লিষ্টতা পেয়েছেন? আমরা আজকে যে কটা ফোন পেয়েছি সব অ্যান্ড্রয়েড ফোন পেয়েছি, তাদের কাছে আমরা অ্যান্ড্রয়েড ফোনটাই বেশি পেয়েছি। তারা আমাদেরকে যেটি বলেছেন যে আইফোনের আইএমইআই পরিবর্তন করা তুলনামূলক কিছুটা কস্টলি বা যারা করেন তাদের চার্জ একটু বেশি, সেই জন্য প্রাথমিকভাবে তারা এই আইফোন নিয়ে তারা কাজ কম করে বা আইফোন তারা পেলেও ওই মোবাইল মেকানিক্সের দোকান বা যেখানে মেরামত হয় এখানে তারা প্রাথমিকভাবেই বিক্রি করে দেন। গতকাল রাজধানী যাত্রাবাড়ি, কেমরা এবং হেমায়তপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ভলভো বাস করছে এবং এটি একই সঙ্গে বেশ কয়েকটি ঘটনা, বড় বড় ঘটনায় বলা যায়। তো এটা আপনারা তদন্ত করছেন কিনা এটা খুঁজিয়ে দেখেন। প্রথম বিষয় হচ্ছে যেই সংস্থার বাস আসলে অগ্নিকাণ্ডে পুড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনারা এখন পর্যন্ত আমাদের কাছে যে ওনাদের কোনো সন্দেহ বা ওনারা এটাকে নাশকতা মনে করছেন কিনা বা ওনারা কি মনে করে এই সংক্রান্ত কোনো অভিযোগ ওনারা এখনও আমাদের কাছে সরাসরি আসেনি। বাট অবশ্যই আমাদের গোয়েন্দারা এখানে কাজ করছে যে অবশ্যই এটা কি স্বাভাবিক ঘটনা না, এখানে কোনো নাশকতা ছিল, সেখানে আন্ডার কাভারে আমাদের গোয়েন্দারা কাজ করছে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন
যারা ভিকটিম তাদের সাথেও যোগাযোগ করা হবে। তারা যদি এটাকে কোনো ধরনের সন্দেহ পোষণ করেন যে এটা নাশকতা বা অন্য কিছু, তারা যদি সন্দেহ প্রকাশ করেন সেটাকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করবে এবং যদি আসলে নাশকতা হয়ে থাকে সেখানে আমরা খুঁজে বের করার চেষ্টা করব।